হ্যালো ফ্রেন্ডস, আজ হচ্ছে সম্ভাবনা তত্ত্বের লেকচার নাম্বার 4। আজকের এই লেকচারটিতে আমরা জানব কন্ডিশনাল প্রবাবিলিটি সম্বন্ধে, অর্থাৎ শর্তযুক্ত সম্ভাবনা। আর জানব সম্ভাবনার গুণের নিয়ম, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন থিওরাম অফ প্রবাবিলিটি। তাহলে আজকে এই লেকচারটি শুরু করার আগে আমরা আগের লেকচারে যে হোমওয়ার্ক কোশ্চেনটা দিয়েছিলাম বা যেটা আলোচনা করেছিলাম সেটা নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, হোমওয়ার্ক কোশ্চেনটা করার পর আমরা আজকের এই লেকচারটি শুরু করব। ঠিক আছে, কোশ্চেনটা কী ছিল বলো? মনে আছে তো কোশ্চেনটা? লিখো কোশ্চেনটা, নাকি কোশ্চেনটা আবার লিখবো? লিখে দিন স্যার। আপনার বোর্ড, আপনার মার্কার, আপনার চ্যানেল না, চ্যানেলটা আমাদের সবার, তোমাদের আমাদের সবার চ্যানেল। ঠিক আছে, দেখো কোশ্চেন এরকম ছিল যে আমি একটা পাশা নিক্ষেপ করেছিলাম। ঠিক আছে, পাশা যখন আমি নিক্ষেপ করলাম তখন আমি কি বলেছিলাম যে 3 থেকে বড় সংখ্যা পড়ার ঘটনা এ ছিল। আর মানে কি ছিল, একটা ঘটনা ছিল এ। এটা কি বলো তো? এ হচ্ছে 3 থেকে বড় সংখ্যা পড়ার ঘটনা। আর একটা ঘটনা বি ছিল। বিটা কি ছিল? 5 থেকে ছোট সংখ্যা পড়ার ঘটনা। আমাদের কোশ্চেন ছিল যে পি অফ এ ইউনিয়ন বি এর মান কত, এটা আমাদের কোশ্চেন ছিল নাকি? মানে কি ছিল, আমার কাছে একটা কী আছে, পাশা আছে। যখন আমি পাশা বা লুডোর ছক্কা আমি নিক্ষেপ করলাম তখন আমার দুটো ঘটনা আমি এখানে বলেছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এ কি? এ হচ্ছে 3 থেকে বড় সংখ্যা পড়ার ঘটনা, আর বি হচ্ছে 5 থেকে ছোট সংখ্যা পড়ার ঘটনা। তাহলে দেখো, আমি যদি এখানে এ ঘটনার যে ঘটনা বললাম তার আন্ডারে মানে কতগুলো আউটকাম থাকবে, আউটকাম যদি বের করি তাহলে কত হবে বলো? 3 থেকে বড় মানে কত হবে? 4, 5, 6, এটা হচ্ছে। আর বি ঘটনার আন্ডারে যত আউটকাম থাকবে সেটা হচ্ছে কত বলো? 5 থেকে ছোট সংখ্যা পড়বে, মানে 1, 2, 3, 4। এটা হচ্ছে এ ঘটনা, এটা হচ্ছে বি ঘটনা। এ হচ্ছে 4, 5, 6, এটা হচ্ছে তার নমুনাবিন্দু 4, 5, 6। আর বি নমুনাবিন্দু হচ্ছে 1, 2, 3, 4। এখন কোশ্চেন বলছে যে পি অফ এ ইউনিয়ন বি, এটা আমাদের মান বের করতে হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি অফ এ ইউনিয়ন বি? তাহলে যদি আমরা প্রথমে নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য সেট এ ইউনিয়ন বি এবং নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস, তাহলে বলো একটি পাশাকে যখন আমি নিক্ষিপ্ত করব তখন আমার স্যাম্পল স্পেস কী ছিল বলো? এর সমান কী ছিল? 1, 2, 3, 4, 5, 6 হয়েছে। তাহলে আমি যদি প্রথম নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি বের করি এবং নাম্বার অফ এলিমেন্ট অফ স্যাম্পল স্পেস দুটো যদি ডিভাইড করে দেই তাহলে আমি কিন্তু প্রবাবিলিটি পেয়ে যাব। তাহলে কী বললাম? তাহলে দেখো, আমার প্রথম টার্গেট হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি বের করা। সেটার জন্য আমাদের প্রথম কী বের করতে হবে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বির মানও বের করতে হবে। তাহলে দেখো বের করবো, আমার কাছে একটা সেট আছে, বি একটা সেট আছে, তাহলে এ ইউনিয়ন বি কত হবে? দেখো 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে ভ্যালু অফ এ ইউনিয়ন বি নাকি? এখন নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, এখানে বলো কতগুলো আছে এলিমেন্ট? 6টা আছে এলিমেন্ট, মানে 6 হয়ে গেছে। তাহলে আমি পেয়ে গেলাম এটা 6। আবার কী পাবো? নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস, দ্যাট ইজ এস, দ্যাট ইজ এন অফ এস। এন অফ এস এখানে লিখছি নাকি? এন অফ এস কত হচ্ছে দেখো, এন অফ এস আমার কত হচ্ছে? এখানে 6টা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস 6। তাহলে এন অফ এসও কত হলো? 6 হলো। এখন পি অফ এ ইউনিয়ন বির মান আমি কী করে বের করবো? দেখো, পি অফ এ ইউনিয়ন বি সমান আমি কি লিখতে পারি? নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি বা নাম্বার অফ এলিমেন্ট অফ স্যাম্পল স্পেস। এ ইউনিয়ন বি এই যে ঘটনার তার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা বাই
নমুনা দেশের মোট নমুনা বিন্দু সংখ্যা। এটা তো ছিল সম্ভাবনা সূত্র, সেটা আমি এখানে ইউজ করেছি। তাহলে কি বললাম, তাহলে এখানে মান বসিয়ে দাও, সমান হচ্ছে 6/6 সমান 1। তাহলে আমাদের অ্যান্সার কত, আমাদের এটা অ্যান্সার হচ্ছে 1। এটা একটা ভেরি ভেরি সিম্পল কোশ্চেন ছিল। কত অ্যান্সার বলো, 1। আমি প্রথম কী করলাম, প্রথমে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি বের করলাম, আর নাম্বার অফ এলিমেন্ট অফ স্যাম্পল স্পেস বের করলাম, দ্যাট ইজ এস। দিলে স্যার ডিভাইড করে দিলে আমি এখানে উত্তর পেয়ে গেলাম। ক্লিয়ার পুরা? এটা ছিল আমাদের হোমওয়ার্ক কোশ্চেন, এটা নোট করবে, ঠিক আছে? ওকে। দেখো, এরপরে আজকের মেন টপিক হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি বা শর্তযুক্ত সম্ভাবনা। কি বললাম, কন্ডিশনাল প্রবাবিলিটি বা শর্তযুক্ত সম্ভাবনা। হেডিং কিন্তু সবাই, শর্তযুক্ত সম্ভাবনা, দ্যাট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি। শর্তযুক্ত সম্ভাবনা, তাহলে দেখো টার্মটা কি বলছে, শর্তযুক্ত সম্ভাবনা। মানে আমরা আগে সম্ভাবনা পড়েছি, কিন্তু দেখো এখানে একটা শর্ত যুক্ত হয়ে গেছে। যে সম্ভাবনাটা ছিল সেটা কি তার সঙ্গে একটা শর্ত মিশে গেছে। মানে কি কেউ যেন একটা এসে এখানে কি শর্ত একটা দিয়ে গেছে। সম্ভাবনা ছিল ঠিক আছে, তার সঙ্গে এখানে একটা শর্ত যুক্ত হয়ে গেছে প্রথমে, শর্তযুক্ত সম্ভাবনা, কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে এইটা নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এইটা বোঝানোর জন্য আমাকে একটা উদাহরণ দিতে হবে, প্রথম একটা গল্প বলতে হবে। সেই গল্পটা তোমরা বুঝতে পারলে, যদি বুঝতে পারো তাহলে গিয়ে শর্তযুক্ত সম্ভাবনা বুঝতে পারবে। তাহলে প্রথম একটা ইলাস্ট্রেশন দিয়ে আমরা আলোচনা আরম্ভ করব। মনে করো এখানে একটা বাড়ি আছে, সে বাড়িতে একটা বালক বসে আছে, একটা স্মার্ট বালক, স্মার্ট ছেলে, ঠিক আছে? একটা ছেলে আছে, ঠিক আছে? আর অন্য একটা বাড়িতে একটা মেয়ে এখানে এর সঙ্গে এর বাড়িতে ঘুরতে এসছে, ঠিক আছে? হলো, এটা ছেলে একটা মেয়ে। এখন এরা দুজন এখানে কী করছে, লুডো খেলছে, লুডো খেলছে। যখন এই বালকটা, এই ছেলেটা একটা লুডোর ছক্কাকে সে থ্রো করলো, কী করলো, লুডোর ছক্কাটা থ্রো করলো, ঠিক আছে? থ্রো করলো, খেলছে এরা লুডো। তা যখন এই লুডোর ছক্কা থ্রো করলো, তখন কি দেখলো, এ দেখলো যে মেয়েটা দেখলো যে সেই ছেলেটা লুডোর ছক্কাকে থ্রো করেছে থ্রো করার ফলে এই সংখ্যাটা ভালো করে লক্ষ্য করেন, একটু আবছা দেখেছে, যেখানে কি পড়ছে সেটা সম্বন্ধে তার 100% জ্ঞান নেই, যেখানে কি পড়তে পারে লুডোর ছক্কাটিতে, ঠিক আছে? এখন এই মেয়েটার হঠাৎ মাথা ব্যথা করলো, হঠাৎ বলছে আমি এখানে খেলতে পারবো না, আমাকে বাড়ি যেতে হবে। মেয়েটা কি বলছে, আমি এখানে থাকতে পারছি না, আমাকে বাড়ি যেতে হবে, মাথা ব্যথা করছে। কার? মেয়েটা। দিলে মেয়েটা একটা সাইকেল এসেছিলো, সাইকেল নিয়ে তার বাড়ি চলে গেল, বাড়ি যাচ্ছে সাইকেল নিয়ে, এখানে তার বাড়ি, ঠিক। এখন মনে করো যখন সে সাইকেলে যাচ্ছে রাস্তায়, এখানে মনে করো সে রাস্তাতে সাইকেলে যাচ্ছে, কেটা? মেয়েটা ভাবছে আমি যে দেখলাম যে সে লুডোর ছক্কাটা থ্রো করলো, তাহলে সেখানে কী সংখ্যা পড়তে পারে। সে ভাবছে আমি তো পরিষ্কার দেখতে পেলাম না, কিন্তু আমি জানি সেখানে যা সংখ্যা পড়ুক না কেন সেটা একটা অযুগ্ম সংখ্যা। সে বলছে আমার হয়তো 100% ক্লিয়ারিটি নাও থাকতে পারে, কিন্তু আমি জানি যে সেখানে যে সংখ্যা পড়েছে সেটা একটা অযুগ্ম সংখ্যা। মানে কি, ছেলেটা যে ডাইসটা থ্রো করেছিল সেখানে অযুগ্ম সংখ্যা পড়েছে, সেটা রাস্তায় ভেবে যাচ্ছে সাইকেলে যেতে যেতে সে বাড়ি এক সময় পৌঁছে গেল, বাড়িতে একটা তার বড় দিদি আছে, প্রচুর রাগি, সে একদম
প্রচুর আগে, ডিসিপ্লিন, ঠিক আছে, ওয়েল ডিসিপ্লিন, প্রচুর আগে একদম। যখন সে পৌঁছে গেল, আচ্ছা এর নামগুলো দিয়ে দেবে। এর নাম মনে করো রণবীর, ঠিক আছে, এর নাম মনে করো দীপিকা। দীপিকা তো চলে এসছে বাড়ি, এর নাম দীপিকা। আর একটা দিদি আছে মনে করো নাম ঋতু, এর নাম কি ঋতু। হলো, দিদি একদম রেগে গেছে, বলছে কোথায় গিয়েছিলিস তুই বল। তার বোনকে বলছে কোথায় গিয়েছিলিস, মানে ঋতু দীপিকাকে বলছে কোথায় গিয়েছিলিস বল। দীপিকা বলছে আমি রণবীরের বাড়িতে খেলতে গেছিলাম। সে বলছে কী খেলতে গিয়েছিলি, বলছে আমি লুডো খেলতে গেছিলাম। আচ্ছা, এ বলছে আচ্ছা, বলছে যদি লুডো খেলতে যাস তাহলে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি বল। সে বলছে বলো দিদি কী কোশ্চেন। ঋতু বলছে তুই যদি সেখানে লুডো খেলতে গিয়েছিলি তাহলে বল যে লুডোর ছক্কাতে মৌলিক সংখ্যা পড়ার সম্ভাবনা কত। সে বলছে তুই তাহলে বল যে লুডোর ছক্কাতে মৌলিক সংখ্যা পড়ার সম্ভাবনা কত। কে? এটা ঋতু দীপিকাকে জিজ্ঞেস করছে। কি বলছে? যে মৌলিক সংখ্যা পড়ার সম্ভাবনা কত জিজ্ঞেস করছে কে। দীপিকা মনে মনে ভাবছে, বলছে আচ্ছা আমি তো জানি না এটা, কিন্তু আমি এটা জানি যে লুডোর ছক্কাতে অবশ্যই অযুগ্ম সংখ্যা পড়েছিল। মানে কি কোশ্চেনটা একে কি জিজ্ঞেস করছে যে তুই বল যে প্রবাবিলিটি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা। কিন্তু দীপিকাটা জানে, সে জানে যে সেখানে আবার আগে কি পড়ে গেছে, অযুগ্ম সংখ্যা পড়ে গেছে। কোথায়? লুডোর ছক্কাতে। এই চিহ্নটাকে বলা হয় গিভেন দ্যাট, দেওয়া আছে। মানে কি একটা ঘটনা সে জিজ্ঞেস করছে যে বল মৌলিক সংখ্যা পড়ার সম্ভাবনা কত। তার থেকে সে দীপিকা কি জানে যে এটা বলার আগে আরেকটা ঘটনা অলরেডি ঘটে গেছে, দ্যাট ইজ অযুগ্ম সংখ্যা সেখানে পড়ে গেছে। তাহলে কি সেই উত্তরটা দেওয়ার পক্ষে সে আরও একটা শর্ত পেয়ে গেল। সে কী পেল শর্তটা? যে মৌলিক সংখ্যা তো সে বলবে, কিন্তু সে এটা জানে যে সেখানে অবশ্যই গিভেন দ্যাট অযুগ্ম সংখ্যা পড়েছে। এর মানে কি পি অফ মৌলিক সংখ্যা গিভেন দ্যাট দেওয়া আছে অযুগ্ম সংখ্যা। মানে কি আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা, কিন্তু আমি জানি প্রথম থেকে যে লুডো ছক্কাতে অযুগ্ম সংখ্যা পড়েছে। মৌলিক সংখ্যার সম্ভাবনা বের করতে হবে, কিন্তু একটা কন্ডিশান দেওয়া আছে, একটা শর্ত দেওয়া আছে, অযুগ্ম সংখ্যা আগে থেকে পড়েছে। এইটা তো হচ্ছে শর্তযুক্ত সম্ভাবনা। শর্ত আগে থেকে একটা দেওয়া হয়ে গেছে, সম্ভাবনা তো আমাদের বের করতে হবে, দ্যাট ইজ মৌলিক সংখ্যা, তার সম্ভাবনা বের করতে হবে। কিন্তু একটা কি শর্ত দেওয়া আছে যে সেখানে অযুগ্ম সংখ্যা আগে পড়েছে, একটা শর্ত সেখানে যুক্ত করে দেওয়া আছে, দ্যাট ইজ শর্তযুক্ত সম্ভাবনা। তাহলে দেখো এখানে সাপোজ যদি দীপিকা কিছু না জানতো, যে সে একদম দেখতেই পেলো না যে লুডোর ছক্কাতে কী পড়েছে, সে কিছু দেখতে পেলো না, তাহলে কি তার পাশে স্যাম্পল স্পেস কি সবটা ছিল, 1 2 3 4 5 6 সবটা ছিল। কিন্তু সে যেহেতু জানে যে সেখানে অযুগ্ম সংখ্যা পড়েছে, তাহলে তার পাশে কিন্তু স্যাম্পল স্পেসটা আরও ছোটো হয়ে গেল। কারণ দেখো মৌলিক সংখ্যা যদি আমি স্যাম্পল স্পেসটা বের করি তাহলে কত হবে, মৌলিক সংখ্যা যে আমি এটা বের করব তোমার আউটকামসটা, তাহলে কী থাকবে সেখানে কত হবে 2 3 5 এটা। আবার অযুগ্ম সংখ্যা যদি বের করি আউটকাম, তাহলে সেটা কী হলো অযুগ্ম সংখ্যা কত হবে বলো, 1 3 5, এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা, হচ্ছে মৌলিক সংখ্যা। আর সবটা স্যাম্পল স্পেস কত ছিল, এস এর মান 1 2 3 4 5 6 এটা ছিল নাকি। এখন আমি কি বলছি, যদি দীপিকার কাছে কিছু শর্ত না থাকতো তাহলে কি বলতো, সাপোজ ধরো কিছু বলতো যে তুমি বল যে মৌলিক সংখ্যা পড়ার সম্ভাবনা কত। এখন দীপিকার কাছে কিছু শর্ত নেই প্রথম থেকে, সে কিছু জানে না, তাহলে সে কী করতো বলো, কী করতো অযুগ্ম, এখানে দেখছি মৌলিক সংখ্যা আছে 3টা 2 3 5, তাহলে সেই কোশ্চেনের পক্ষে কতগুলি নমুনা বিন্দু ছিল আমার, 3টা ছিল, 2 3 আর 5। এটাকে সে কী করতো ডিভাইডেড বাই টোটাল স্যাম্পল পয়েন্ট অফ দ্য স্যাম্পল স্পেস, দ্যাট ইজ 1 2 3 4 5 6, এটাতে মানে 6টা দিয়ে সে ভাগ করে দিত, দ্যাট ইজ 2/6 হতো। কখন হতো, যদি কোনো শর্ত না দেওয়া থাকতো,
কিন্তু কি এখানে একটা শর্ত প্রথম থেকে বলে দিয়েছে যে অযুগ্ম সংখ্যা পড়েছে, প্রথমে অযুগ্ম সংখ্যা পড়েছে এই শর্তে, অযুগ্ম সংখ্যা পড়েছে এই শর্তে তোমাকে মৌলিক সংখ্যা পড়ার সম্ভাবনা বের করতে হবে। এইটা তো হচ্ছে শর্তযুক্ত সম্ভাবনা। তাহলে দেখো কোনকে বের করব। এখন দীপিকা বলছে, সে দেখছে, বলছে আচ্ছা আমি তো জানি যে অযুগ্ম সংখ্যা পড়েছে, তাহলে আমাকে আর বেশি কষ্ট করতে হবে না, মানে আমার স্যাম্পল স্পেসটা আর এত বড় দরকার নেই। কারণ কি সে জানে যে সেখানে অযুগ্ম সংখ্যা একদম 100% গ্যারান্টি পড়েছে, তিনটার মধ্যে একটা পড়বে অবশ্যই। তাহলে এইটা হচ্ছে তার নিউ স্যাম্পল স্পেস। কোনটা? এইটা অযুগ্ম সংখ্যা, কারণ সে তো জানে যে অযুগ্ম সংখ্যা পড়েছে। এখন তার দিদি থেকে কী জিজ্ঞেস করেছে যে তুই বল মৌলিক সংখ্যা পড়ার সম্ভাবনা কত। সে দেখছে যে অযুগ্ম সংখ্যার মধ্যে তো দুটা মৌলিক সংখ্যা আছে, 3, 5। দেখো এখানে 3, 5, এখানে 3, 5 কমন আছে। তাহলে 3, 5 আছে কি অযুগ্ম সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে সে ভাবছে অবশ্যই এই দুটোর মধ্যে পড়বে, 3 আর 5-এর মধ্যে। তাহলে কি তার পক্ষে কতগুলো আছে? নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট দুটো আছে, বাই টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট কতগুলো আছে? 3টা, 1, 3, 5। ঠিক আছে, তাহলে 2/3। তাহলে আমার কাছে কটা ছিল? অযুগ্ম সংখ্যা ছিল কটা? 1, 3, 5। এইটা হচ্ছে নিউ স্যাম্পল স্পেস, এটা ছিল নিউ স্যাম্পল স্পেস। এখন আমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছে যে মৌলিক সংখ্যা পড়ার সম্ভাবনা কত। সে দিলে কী দেখছে যে মৌলিক সংখ্যাগুলি অযুগ্ম সংখ্যার মধ্যে কটা আছে? দুটো আছে, 3 আর 5। তাহলে এটা আমাদের বের করতে হবে, দ্যাট ইজ 2/3 হয়ে গেল। এখন দেখো 2টা অ্যাকচুয়ালি কি? 2টা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, 2টা কি নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট। দেখো দুটা হচ্ছে এখানেও 3, 5 আছে, এখানেও 3, 5 আছে, এখানেও 3, 5 আছে, এখানেও 3, 5 আছে, মানে কমন পয়েন্ট দুটো আছে, কমন পয়েন্ট দুটো আছে, 3, 3, 5, 5। মানে কি 2টা অ্যাকচুয়ালি কি? তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন কমন, দ্যাট ইজ মৌলিক সংখ্যা অ্যান্ড অযুগ্ম সংখ্যা। মানে মৌলিক সংখ্যা এবং অযুগ্ম সংখ্যা এই দুটা সেটে, এই দুটো আউটকামে যতগুলি কমন পয়েন্ট আছে সেটা হচ্ছে তার সংখ্যা। তাহলে বলতে পারি 2 হচ্ছে n অফ মৌলিক সংখ্যা ইন্টারসেকশন অযুগ্ম সংখ্যা। মৌলিক সংখ্যাতেও আছে আবার অযুগ্ম সংখ্যাতেও আছে, মৌলিক সংখ্যা ইন্টারসেকশন অযুগ্ম সংখ্যা, নাকি? মৌলিক সংখ্যা ইন্টারসেকশন অযুগ্ম সংখ্যা, ঠিক আছে? মৌলিক সংখ্যা ইন্টারসেকশন অযুগ্ম সংখ্যা, এটা হচ্ছে তোমার 2। কারণ কি দেখো এখানে দুটো এলিমেন্ট কমন আছে, সেই জন্য আমি কী বললাম? নাম্বার অফ এলিমেন্ট মৌলিক সংখ্যা ইন্টারসেকশন অযুগ্ম সংখ্যা দুটাতেই থাকবে। দেখো আছে না, মৌলিক সংখ্যায় 2, 3, 5 আছে, অযুগ্ম সংখ্যায় 3, 5 আছে, হয়েছে ডিভাইডেড বাই 3টা কী বলো তো? 3 হচ্ছে অযুগ্ম সংখ্যার নাম্বার অফ এলিমেন্ট, দ্যাট ইজ n অফ অযুগ্ম সংখ্যা। হলো? তাহলে কি 2টা হলো নাম্বার অফ এলিমেন্ট ইন মৌলিক সংখ্যা ইন্টারসেকশন অযুগ্ম সংখ্যা, বাই 3টা হলো নাম্বার অফ এলিমেন্ট ইন অযুগ্ম সংখ্যা। পেয়ে গেলাম এটা। এখন দেখো হয়েছে এটা? এখন দেখো আমি যদি এই যে লব এবং হরকে নাম্বার অফ এলিমেন্টস ইন স্যাম্পল স্পেস দিয়ে ভাগ করে দেই তাহলে কত হবে? দেখো নাম্বার অফ এলিমেন্টস ইন স্যাম্পল স্পেসে ভাগ করছি, তাহলে কত হচ্ছে? দেখো তাহলে n অফ মৌলিক সংখ্যা ইন্টারসেকশন অযুগ্ম সংখ্যা হয়েছে ডিভাইডেড বাই n অফ s বাই কত হচ্ছে বলে? ডিভাইডেড বাই n অফ অযুগ্ম সংখ্যা ডিভাইডেড বাই n অফ s। এখানে কি করলাম? নাম্বার অফ এলিমেন্টস ইন স্যাম্পল স্পেসে ভাগ করে দিলাম। তাহলে এটা কি বলো তো? নাম্বার অফ এলিমেন্টস ইন মৌলিক সংখ্যা ইন্টারসেকশন অযুগ্ম সংখ্যা বাই n অফ s। এইটাতে হচ্ছে প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা ইন্টারসেকশন অযুগ্ম সংখ্যা। মানে এই ঘটনার আন্ডারে কতগুলি স্যাম্পল পয়েন্ট থাকছে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট বা স্যাম্পল পয়েন্ট ইন স্যাম্পল স্পেস। কি বললাম? তাহলে কত হচ্ছে? এইটা উপরেরটা কত হচ্ছে? উপরেরটা হচ্ছে পি অফ মৌলিক সংখ্যা
ইন্টারসেকশন ও যুগ্ম সংখ্যা ডিভাইডেড বাই নিচেরটা কি, নিচেরটা হচ্ছে প্রবাবিলিটি অফ অযুগ্ম সংখ্যা। মানে কি করলাম দেখো, অযুগ্ম সংখ্যার আন্ডারে কতগুলো নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট থাকছে ডিভাইডেড বাই নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট অফ স্যাম্পল স্পেস, টোটাল স্যাম্পল স্পেসের স্যাম্পল পয়েন্টে ভাগ করে দিয়েছি। তাই এটা আমাদের কী বেরোবে, প্রবাবিলিটি পেয়ে যাবো আমি। তাই এটা একটা সূত্র পেলাম, পি অফ মৌলিক সংখ্যা ইন্টারসেকশন অযুগ্ম সংখ্যা ডিভাইডেড বাই পি অফ অযুগ্ম সংখ্যা। তাহলে কি এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সূত্র, এটা হচ্ছে একটা সূত্র। কিসের সূত্র, শর্তযুক্ত সম্ভাবনা। যদি আমি এটাকে জেনারেল টার্ম দিয়ে সূচিত করতে পারি তাহলে আমার একটা সূত্র পেয়ে যাব। কার সূত্র, কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র পেয়ে যাব। হয়েছে, এটা নোট করো প্রথম, তারপর বলছি সূত্রটা কী হবে। এখান থেকে আসবে সূত্রটা, ক্লিয়ার? ওকে, দেখো সূত্রটা তাহলে কী আসবে, দেখো দেখো কি বললাম, আমি সেখানে দুটো ঘটনা ধরেছিলাম, একটা হচ্ছে মৌলিক সংখ্যা পড়ার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার যুগ্ম সংখ্যা পড়ার। এখানে আমি একটা জেনারেল ইভেন্ট নিচ্ছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে এই দুটি জেনারেল ইভেন্ট নিয়ে আমি একটা সংজ্ঞা তৈরি করব। কিসের সংজ্ঞা, শর্তযুক্ত সম্ভাবনা। শর্তযুক্ত সম্ভাবনা তাহলে কাকে বলবো দেখো, ঠিক আছে? বারবার বলছি যে শর্তযুক্ত সম্ভাবনা মানে কি, সম্ভাবনার সঙ্গে একটা শর্ত আমি যোগ করে দিয়েছি। একটা ঘটনা ঘটার আগে অন্য একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা ঘটার শর্তে অন্য একটা ঘটনা ঘটার সম্ভাবনা। মানে কি কী হবে দেখো সংখ্যাটা, এ ঘটনা ঘটে গেছে, আমি ধরলাম এ ঘটনাটা প্রথমে ঘটেছে, এ ঘটনা ঘটে গেছে এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা, এ ঘটনা ঘটে গেছে এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা, সম্ভাবনাকে বি ঘটনার শর্তযুক্ত সম্ভাবনা বলা হয়। কি বলা হয়, বি ঘটনার শর্তযুক্ত সম্ভাবনা বলা হয়। মানে কি, একটা ঘটনা এ, একটা ঘটনা বি, বির ঘটার আগে এ ঘটে গেছে অলরেডি, তাহলে এ ঘটনা যে ঘটে গেছে এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনাই হচ্ছে বি ঘটনার শর্তযুক্ত সম্ভাবনা, বি ঘটনার কন্ডিশনাল প্রবাবিলিটি। এটাকে আমি পি অফ বি গিভেন দ্যাট এ, এটা পড়া হয় পি অফ বি গিভেন দ্যাট এ, স্ল্যাশের মতো দেখতে যেটা, সেটাকে তাহলে পি অফ বি, আবার এটাকে বলা হয় পি অফ বি বাই এ দিয়ে অনেকে প্রকাশ করে, যা ইচ্ছা প্রকাশ করতে পারো, এটাও চলবে এটাও চলবে। পি অফ বি গিভেন দ্যাট এ বা পি অফ বি বাই এ যা ইচ্ছা দিয়ে প্রকাশ করতে পারো, ঠিক আছে? বেশি ইউজ করা হয় এটা পি অফ বি গিভেন দ্যাট এ, মানে বি ঘটনা ঘটার আগে এ ঘটনা ঘটে গেছে, ক্লিয়ার? তাহলে দেখো আমাদের টার্গেট পি অফ বি বাই এর মান বের করব। মানে কি, এটা সূত্রটা আমি যেটা পেলাম এখনই সমান কী হবে দেখো, সূত্রটা সমান পি অফ বি ইন্টারসেকশান এ ডিভাইডেড বাই পি অফ এ। পি অফ বি ইন্টারসেকশান এ আর পি অফ এ ইন্টারসেকশান বি পুরোপুরি একই। কারণ কি, এটা মানে তো হচ্ছে দুটো ঘটনা একসঙ্গে ঘটবে, এ আর বি দুটো ঘটনা একই সঙ্গে ঘটবে। তাহলে পি অফ বি ইন্টারসেকশান এ তোমরা করতে পারো, অথবা পি অফ এ ইন্টারসেকশান বিও করতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোই একই। এ ইন্টারসেকশান বি আর বি ইন্টারসেকশান এ দুটি পুরোপুরি একই, কারণ এর অর্থই হচ্ছে ঘটনা দুটি একসঙ্গে ঘটবে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে সূত্র। কিসের সূত্র, কন্ডিশনাল প্রবাবিলিটি সূত্র। এখন দেখো আমরা কি পেলাম বলো, সূত্র পেলাম, হয়েছে? এইটা তোমরা আবার পি অফ, তাহলে দেখো এখানে তোমরা পি অফ বি ইন্টারসেকশান এর বদলে পি অফ এ ইন্টারসেকশান বিও লিখতে পারো, একই, দুটো ব্যাপার একই, ডিভাইডেড বাই পি অফ এ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফর্মুলা। কী বললাম, পি অফ বি ইন্টারসেকশান এ ইকুয়ালস টু পি অফ বি গিভেন দ্যাট এ ইকুয়ালস টু পি অফ বি ইন্টারসেকশান এ বাই পি অফ এ। দেখো এটাকে আমি যদি লিখি, এটা সমান, দেখো কী লিখছি দেখো,
पी ऑफ बी इंटरसेक्शन का ये हम लिखते पारो एन ऑफ दैट इज नंबर ऑफ एलिमेंट इन द सेट ऑफ बी इंटरसेक्शन ए बाय टोटल नंबर ऑफ एलिमेंट इन सैम्पल स्पेस एन ऑफ एस और ये लिखते पारो एन ऑफ ए बाय एन ऑफ एस অবশ্যই লেখা যাবে কারণ কি এটা থেকে তো সেটা আসছে না এইটা হচ্ছে প্রবাবিলিটি আসল সংজ্ঞা প্রাচীন সংজ্ঞা গাণিতিক সংজ্ঞা তাহলে কি তাহলে এন অফ এস ক্যান্সেল হয়ে যাবে থাকবে কত এন অফ বি ইন্টারসেকশন এ বাই এন অফ এ তাহলে এটা থেকে এটাও আমি লিখতে পারি ঠিক আছে এইটা হচ্ছে মেন এটা হচ্ছে প্রধান সংজ্ঞা এখান থেকে এটাও আসা যায় ঠিক আছে বললাম ওকে হয়েছে এটা বুঝতে পারলে তো মানে কি শর্তযুক্ত সম্ভাবনা মানে কি যে একটা ঘটনা ঘটার আগে অন্য একটা ঘটনা ঘটে গেছে অলরেডি সেই যে আগে যে ঘটনাটা ঘটেছে তার শর্তে সেই ঘটনা ঘটার শর্তে অন্য একটা ঘটনা ঘটার সম্ভাবনা সেটা হচ্ছে শর্তযুক্ত সম্ভাবনা ক্লিয়ার ওকে দেখো হয়েছে এটা নোট করবে হ্যাঁ একটা অঙ্ক করা যাবে এখান থেকে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে এটা একটা সিম্পল অঙ্ক দেখো মনে করো বলা আছে সাপোজ ধরো পি অফ এ সমান বলা আছে 1/4 মানে এ এবং বি ঘটনা দুটি এরূপ যে পি অফ এ ইকুয়ালস টু 1/4 পি অফ এ গিভেন দ্যাট বি ইকুয়ালস টু হচ্ছে তোমার 1/2 মনে করো আর পি অফ বি গিভেন দ্যাট এ বা পি অফ বি বাই এ ইকুয়ালস টু মনে করো 2/3 এটা তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে এইসব ডাটা দেওয়া থাকলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি অফ বির মান বের করতে হবে ক্লিয়ার তাহলে দেখো ডাইরেক্ট যদি আমরা ফর্মুলা ইউজ করি তাহলে বেরিয়ে যাবে দেখো পি অফ এর মান দেওয়া আছে কত 1/4 পি অফ এ ইন্টারসেকশন বি মান কত দেওয়া আছে 1/2 পি অফ বি ইন্টারসেকশন এর মান কত দেওয়া আছে 2/3 হলো এখন দেখো পি অফ এ ইন্টারসেকশন বি সমান সরি ইন্টারসেকশন কেনটা পি অফ এ গিভেন দ্যাট বি সমান 1/2 পি অফ বি গিভেন দ্যাট এ সমান 2/3 তাহলে এটা এখানে ইউজ করছি পি অফ এ গিভেন দ্যাট বি ফর্মুলা কত হয় পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি আবার পি অফ বি গিভেন দ্যাট এর ফর্মুলা কত পি অফ বি ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই পি অফ এ এখন দেখো পি অফ বি বাই এর মান তো দেওয়া আছে কত 2/3 বসাচ্ছি পি অফ বির মান জানা নেই সরি পি অফ বি ইন্টারসেকশন এর মান জানা নেই পি অফ এর মান কিন্তু দেওয়া আছে কত 1/4 বসাচ্ছি এখানে 1/4 তাহলে পি অফ বি ইন্টারসেকশন এ সমান কত হবে 2/3 ইন্টু 1/4 দ্যাট ইজ 1/6 পি অফ বি ইন্টারসেকশন এ যেইটা আর পি অফ এ ইন্টারসেকশন বিও একইটা দ্যাট ইজ পি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 1/6 হলো তাহলে এইটা এখানে ইউজ করবো দেখো আবার কি কোশ্চেনে পি অফ এ গিভেন দ্যাট বির মান দেওয়া আছে যেটা হচ্ছে 1/2 সমান আমরা বের করলাম এখনই পি অফ এ ইন্টারসেকশন বির মান বের করলাম হচ্ছে 1/6 ডিভাইডেড বাই পি অফ বি এইখান থেকে আমরা এখন বের করবো পি অফ বির মান পি অফ বি সমান কত হবে বলো 1/2 উল্টে যাবে মানে 1/6 ছিল কত হবে দেখো 1/6 ইন্টু 2 মানে 1/3 হয়ে যাবে পি অফ বি মানে 1/3 হলো এটা হচ্ছে অ্যান্সার এর হচ্ছে পি অফ বির মান কত হলো 1/3 একদম সিম্পল কোশ্চেন আমি যে ফর্মুলাটা একটু আগে শিখলাম সেই ফর্মুলা ইউজ করে আমি কোশ্চেনটা সলভ করলাম দিস এ ভেরি ভেরি সিম্পল কোশ্চেন ক্লিয়ার তো তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব ঠিক আছে হয়েছে এটা ওকে এরপরে দেখো এরপর হেডিং দাও সম্ভাবনার গুণের নিয়ম বা মাল্টিপ্লিকেশন থিওরম বাকি সম্ভাবনার গুণের নিয়ম যেটা স্টেটমেন্ট বলছে সেটা কি
সেখানে বলা আছে যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি অফ এ ইন্টু পি অফ বি স্ল্যাশ এ বা বি গিভেন দ্যাট এ বা বি বাই এ হয়েছে এটা। এখন দেখো এর মানেটা দেখো কি বলছে, আমি এখানে কি করছি যে পি অফ এ ইন্টারসেকশন বির মানকে দুটো টার্মের মাল্টিপ্লিকেশান রূপে প্রকাশ করছি, গুণ মানে কি দুটো টার্মের প্রোডাক্ট হিসেবে এখানে প্রকাশ করেছি গুণফল হিসাবে। দেখো একটা আছে পি অফ এ, একটা হচ্ছে পি অফ বি গিভেন দ্যাট এ বা পি অফ বি বাই এ। তাহলে কি বললাম, এটাকে দুটো জিনিসের গুণফল হিসেবে প্রকাশ করেছি। কাকে? পি অফ এ ইন্টারসেকশন বিকে। তাহলে এটা অথরাকে বুঝো কি বলছে, দেখো ভালো বুঝো, পি অফ এ ইন্টারসেকশন বি। এখন কথা আসছে এটা আমরা কোত্থেকে পেলাম, কোথেকে পেয়েছি বলো? আগেটা থেকে পেয়েছি, কোনটা? শর্তযুক্ত সম্ভাবনা থেকে এটা পেয়েছি। দেখো আমরা যদি সেটা লিখি কী ছিল বলো, শর্তযুক্ত সম্ভাবনা কী ছিল? পি অফ বি বাই এ সমান কত ছিল? পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ। এটাকে আর্গুমেন্ট করে দিলে আমি কত পাবো? পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। এটা আমরা কোথেকে পেলাম? শর্তযুক্ত সম্ভাবনা থেকে ওটা পাওয়া যাবে গুণ করে দিলে। কিন্তু এটা আসল মানেটা বুঝো কী বলছি, দেখো কী বলছে এখানে ভালো দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে এ এবং বি একসঙ্গে ঘটবে এ এবং বি দুটি ঘটনা যে একসঙ্গে ঘটবে তার সম্ভাবনা কত সেটা আমাকে বের করতে হবে। দ্যাট ইজ কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আমি এখানে কত লিখেছি দেখো, পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ বা পি অফ বি গিভেন দ্যাট এ। মানে দেখো আমাকে বের করতে হবে এ এবং বি একসঙ্গে ঘটার সম্ভাবনা। সমান আমি কী করেছি, আমি করেছি প্রথম তো এ ঘটে যাক, এখানে কি বলেছে একসঙ্গে ঘটতে হবে। প্রথমে আমি কি করেছি, একে এখানে ঘটিয়ে দিয়েছি, পি অফ এ হয়ে গেছে, পি অফ এ প্রবাবিলিটি অফ এ ইন্টু ইন্টু মানে অ্যান্ড গিভেন দ্যাট অ্যান্ড, এবং তারপর কি হবে পি অফ বি ইন্টারসেকশান এ ঘটে গেছে সেই শর্তে এখন বি ঘটবে। তাহলে কি বললাম পুরা আমাদের বের করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি সমান আমি কী করেছি, পি অফ এ অ্যান্ড দেন পি অফ বি বা ইন্টু পি অফ বি গিভেন দ্যাট এ। প্রথমে এ ঘটে গেছে পি অফ এ মানে কি একসঙ্গে ঘটবে, পি অফ এ ঘটলো, এ ঘটনা ঘটে গেল, আবার এ ঘটনা ঘটেছে সেই শর্তে বি এখন ঘটছে, দ্যাট ইজ পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন দ্যাট এ। এইটা হচ্ছে একসঙ্গে ঘটার সম্ভাবনা। ক্লিয়ার? এইটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন থিওরম। এখন যদি আমি এটাকে তিনটা ঘটনা ক্ষেত্রে বোঝার চেষ্টা করি, মনে করো আমাকে বের করতে বলা আছে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান কত। দেখো আমি কি বললাম, আমার টার্গেট হচ্ছে এই তিনটা ঘটনা একসঙ্গে ঘটাতে হবে, কোনটা? এ বি অ্যান্ড সি। তাই আমি কি বললাম, আমি পিকে একে ঘটিয়ে দিলাম, এ ঘটছে এই শর্তে এখন কি ঘটবে, বে এখন কি ঘটবে, বি ঘটবে, দ্যাট ইজ বি গিভেন দ্যাট এ। কী বললাম, এ ঘটলো, এ ঘটেছে এই শর্তে এখন বি ঘটছে, অ্যান্ড দেন এখন কে ঘটবে, সি ঘটবে, একসঙ্গে ঘটছে, সি ঘটবে কোন শর্তে, এ এবং বি দুটা ঘটে গেছে। দেখো ইন্টু পি অফ সি গিভেন দ্যাট এ ইন্টারসেকশন বি। পি অফ এ ঘটলো, এ ঘটছে এবং বি ঘটবে কোন শর্তে, এ ঘটে গেছে সেই শর্তে বি ঘটবে, এবং সবগুলো দেখো এবং আছে মাঝে কী আছে, দেখো এটা কী ছিল, পি অফ এ ঘটলো বা এ ঘটার সম্ভাবনা, এবং বি ঘটবে কোন শর্তে ঘটবে, যে এ আগে থেকে ঘটে গেছে, এ ঘটেছে। চলে এসো পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কত, দেখো পি অফ এ ইন্টু পি অফ বি স্ল্যাশ এ ইন্টু পি অফ সি স্ল্যাশ এ ইন্টারসেকশন বি। মানে কি এ ঘটলো এবং বি ঘটবে কোন শর্তে, এ ঘটে গেছে সেই শর্তে বি ঘটলো, এখন সি ঘটবে কোন শর্তে, এ এবং বি একসঙ্গে ঘটে গেছে সেই শর্তে এখন সি ঘটবে। মানে কি এ এবং বি একসঙ্গে ঘটেছে সেই শর্তে এখন সি ঘটবে, তিনটা ঘটনা একসঙ্গে ঘটে গেল। এইটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন থিওরম, গুণের আকারে প্রকাশ করেছি, দেখেছো তিনটা টার্মের গুণ, এটা এখানে কি দুটো টার্মের গুণ, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন থিওরম অফ প্রবাবিলিটি, সম্ভাবনার গুণের নিয়ম। এইটাই একটা ঘটনা ঘটবে এবং অন্য একটা ঘটনা ঘটবে কোন শর্তে, যেটা আগে ঘটে গেছে, এইটা হচ্ছে সম্ভাবনা গুণের নিয়ম। ক্লিয়ার পুরা? ওকে। এখন দেখো আমি এখন ধরলাম
মনে করো বলা আছে যদি বাই চান্স এ ও বি এই ঘটনা দুটি স্বাধীন, স্বাধীন ঘটনা বলেছিলাম মনে আছে তো? স্বাধীন ঘটনা মানে কি, এ যে ঘটলো তার উপর বির কোনো প্রভাব পড়বে না, বি যে ঘটবে তার উপর এর মানে তার প্রভাব এর উপর পড়বে না, এ ঘটনা ঘটার প্রভাব বির উপর পড়বে না, আবার বি ঘটনা ঘটার প্রভাব এর উপর পড়বে না। মানে কি একটা ঘটনার অকারেন্স তার যে প্রভাব তার যে এফেক্ট অন্য একটা ঘটনার উপর পড়তে পারবে না। ক্লিয়ার? দুটো ঘটনা পরস্পর স্বাধীন একদম, এর প্রভাব অন্য একটা উপর পড়বে না এবং বির প্রভাব এর উপর পড়বে না। ক্লিয়ার পুরো? ওকে, তাহলে দেখো এখন বলা আছে যে পি অফ এ এবং বি ঘটনা দুটি স্বাধীন। এখন আমাকে বের করতে হবে পি অফ এ গিভেন দ্যাট বি মান বের করতে হবে। ভালো দেখো এই কথার অর্থ কি, এই কথার অর্থ হচ্ছে এ ঘটবে তার সম্ভাবনা, এ ঘটনা ঘটবে তার সম্ভাবনা কোন শর্তে, কোন শর্তে, যে বি আগে থেকে ঘটে গেছে, বি আগে থেকে ঘটে গেছে সেই শর্তে এখন এ ঘটবে। কিন্তু কি আমি প্রথম থেকে কী বলেছি যে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে এ এবং বি ঘটনা দুটি স্বাধীন, বি ঘটনা ঘটলো না না ঘটলো তাতে এর কোনো যায় আসে না, কারণ কি দুটি ঘটনা স্বাধীন। তাহলে আমাকে কী বের করতে হবে, পি অফ এ গিভেন দ্যাট বি, মানে হচ্ছে আমাকে এ ঘটনা ঘটার সম্ভাবনা বের করতে হবে কোন শর্তে, যে বি প্রথম থেকে ঘটেছে। কিন্তু যেহেতু এক্ষেত্রে ঘটনা দুটি স্বাধীন তাহলে বি ঘটনা ঘটলো বা নাই বা ঘটলো এর কোনো তাতে যায় আসে না, দ্যাট ইজ পি অফ এ গিভেন দ্যাট বি সমান অনলি পি অফ এ হয়ে যাবে। কারণ কি পি ঘটনা ঘটেছে না ঘটেছে তাতে এর কোনো যায় আসে না, শুধু আমাকে কী করতে হবে পি অফ এ বের করতে হবে। একইরকমভাবে পি অফ বি গিভেন দ্যাটে মান বের করবো একইরকম। এটা এখানে কি বলছে যে তুমি বি ঘটনা ঘটার সম্ভাবনা বের করো এই শর্তে যে এ প্রথম থেকে ঘটে গেছে। তাহলে আমরা তো শিখলাম যে ঘটনা দুটি যদি স্বাধীন হয় তাহলে কোনো একটা ঘটনার প্রভাব অন্য একটা ঘটনার পর পড়বে না। তাহলে এখানে এ ঘটনা ঘটুক প্রথম থেকে আর নাই বা ঘটুক তার কোনো প্রভাব বির ওপর পড়বে না, মানে কি আমি ডাইরেক্টলি এটা সমান পি অফ বি লিখতে পারি। ক্লিয়ার পুরো কেন লিখলাম, পুরো ক্লিয়ার? ওকে, তাহলে কী পেলাম পি অফ এ গিভেন দ্যাট বি সমান পি অফ এ কখন, যখন এ এবং বি ঘটনা দুটি স্বাধীন। পি অফ বি গিভেন দ্যাট এ সমান পি অফ বি কখন, যখন এ এবং বি ঘটনা দুটি স্বাধীন। এখন এই মানটা নিয়ে যদি আমি মাল্টিপ্লিকেশন থিওরেমে বসিয়ে দিই তাহলে কত পাবো দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ এর মান কত পি অফ বি হয়েছে। আবার এটা যদি আমি আবার উল্টো করে লিখি তাহলে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি সমান লিখতে পারি আবার পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি লিখতে পারি। আর ওটা লেখা যায়, এখানে কী করেছি আমি পি অফ এ ইন্টারসেকশন বি করেছি, তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি বাই লিখেছি। এইটাকে আবার লেখা যায় পি অফ বি ইন্টু পি অফ এ গিভেন দ্যাট বি, মানে বি ঘটবে এবং এ ঘটবে এই শর্তে যে বি আগে থেকে ঘটেছে। ক্লিয়ার? তাহলে আমি অ্যাকচুয়ালি কী পেলাম, পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি। এখন বুঝতে পারলে এই যে এটা কেমন করে আসলো, পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি কোত্থেকে আসলো পুরো ক্লিয়ার একদম। মানে কি ঘটনা দুটি স্বাধীন হলে এই সূত্রটা কাজে লাগবে, পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট এটা, অঙ্ক করার ক্ষেত্রে এটা অনেক কাজে লাগবে। ক্লিয়ার পুরা? তিনটা ঘটনার ক্ষেত্রে কী হবে, দ্যাট ইজ পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কত হবে পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি। এরকম এনটা ঘটনার ক্ষেত্রে একই হবে পুরোপুরি। ক্লিয়ার? সবগুলো গুণ হয়ে যাবে যদি এ এবং বি ঘটনা দুটি স্বাধীন হয়। ক্লিয়ার পুরা? স্বাধীন ঘটনা হলে এই শর্ত কাজে লাগবে। ওকে, তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন থিওরাম অফ প্রবাবিলিটি, সম্ভাবনার গুণের নিয়ম। হয়েছে? হলো, এটা নোট করবে। আজকে তাহলে লেকচারটা এই পর্যন্ত থাক। এরপরের লেকচারে আমাদের একটা টপিক আছে বেস থিওরাম। বেস থিওরাম নিয়ে এরপরের লেকচারে আমরা আলোচনা করব। সেইখানে মোটামুটি আমাদের সব থিওরি কমপ্লিট হবে। থিওরি যে আমাদের টপিকগুলো কমপ্লিট হচ্ছে, এই থিওরি লেকচারটা কমপ্লিট হওয়ার পর আমরা একটা লেকচার করব এই যে প্রবাবিলিটির গোটাটা সম্ভাবনা তত্ত্বের যত ট্রিক আছে
সব ট্রিককে নিয়ে আমি একটা লেকচার তৈরি করব। ঠিক আছে, তাহলে এরপরে একটা লেকচার আপলোড হবে বেস থিওরামের উপর। আর বেস থিওরামটা কমপ্লিট হলে যখন হবে কমপ্লিট, তখন আমরা ট্রিকের উপর, শুধুমাত্র সেখানে ট্রিকই থাকবে, একটা ভিডিও মানে একটা লেকচার আপলোড করব ট্রিকের উপর, যে কত রকম ট্রিক এখানে কাজে লাগাতে পারি আমি সম্ভাবনা ক্ষেত্রে, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে বহুত কাজে লাগবে। ঠিক আছে, তাহলে সেটা হবে কালকে না হলে পরশুদিন একটা লেকচার আপলোড করব কিসের উপর? বেস থিওরামের উপর। আর বেস থিওরাম কমপ্লিট হলে আমরা একটা ট্রিকের উপর একটা লেকচার আপলোড করব। আর ট্রিকেরটা কমপ্লিট হওয়ার পর আমরা ছায়া বইয়ের যে অনুশীলনী আছে সেই অনুশীলনীগুলো সলভ করব। ঠিক আছে, অনুশীলনী কোশ্চেনগুলো আমরা সলভ করব। আর অনুশীলনী কমপ্লিট হওয়ার পর আমরা IIT JEE এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যত পড়েছে সবগুলো মোটামুটি এখানে সলভ করব, সব কিছু। আরও মোটামুটি এখানে তাহলে ধরো কতগুলো লেকচার যাবে হিসাব করে বলছি। একটা বেস থিওরামে একটা লেকচার যাচ্ছে, তাহলে আর তোমাদের ট্রিকের উপর একটা লেকচার যাচ্ছে, দুটো। আর অনুশীলনী মনে করো দুটা পার্ট আছে, 1A 1B, সেখানে মনে করো 3টা লেকচার, তাহলে 5 আর 6টা। আরও মোটামুটি 6টা মতো লেকচার লাগবে, 5টা বা 6টা, পুরো ভালোভাবে কমপ্লিট করতে গেলে। আমি চেষ্টা করব 4টা 5টার মধ্যে সেটা কমপ্লিট করার চেষ্টা করব আমি। ঠিক আছে, কারণ কি আমরা এখানে পুরো ডিটেলসে পড়ছি, সব কিছু এখানে কভার হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে লেকচারটা এই পর্যন্ত থাক। এরপরে লেকচারে খুব শীঘ্রই দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।